জন্ম লগ্ন থেকে যিনি ছিলেন তিনি আমার সঙ্গে এই মুহূর্তে রয়েছেন মদন মিত্র, বিধায়ক মদন মিত্র আমার সঙ্গে সরাসরি রয়েছেন। মদনবাবু, আপনি নিশ্চয়ই শুনেছেন, আপনার কাছ পর্যন্ত পৌঁছেছে, অনেকে হয়তো ইতিমধ্যে রিপোর্টার আপনার কাছ থেকে রিয়াকশনও নিয়েছে। কি বলবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য, এই কটাক্ষের প্রেক্ষিতে মদনবাবু কি বলবেন, এরকম নিশ্চয় প্রশ্ন আপনি শুনেছেন। আমার ভারী অবাক লাগছে এবং ভাবতেও অবাক লাগছে যে নিজের দলের বিধায়ককে যদি কেউ এই ভাষায় কোট আনকোট বিসি এবং তার সঙ্গে তার মানে অর্থ বুঝিয়ে দেওয়া এবং তার সঙ্গে এটাও বলে যে এর কিন্তু অনেকগুলো মানে হয়। আমি আপাতত তাদেরকে মানে আপনাদেরকে উনি কোট আনকোট, আমার যদিও বলতে ইতস্তত বোধ করছে, কিন্তু যেহেতু রাজনৈতিক শো করছি তাই না বলে কোনো লাভ নেই, বালিশ চাটা বলে আপনাদেরকে একটা ব্র্যাকেটে ফেলে দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কি বলবেন মদনদা? এই মুহূর্তে পশ্চিমবঙ্গের রাজনীতি যে জায়গায় পৌঁছে গেছে সেখানে কদর্যতার কোনো সীমা নেই এবং এত নোংরা রাজনীতি এর আগে কখনো পশ্চিমবঙ্গে হয়নি। অভিষেক ঋতব্রতকে উদ্দেশ্য করে যে কথাটা বলেছে সেটা কেন বলেছে তার উত্তর সে নিজেই দিতে পারবে, তার কারণ অভিষেকের কথার উত্তর দেওয়ার দায়িত্ব আমার নয়। তবে এইটুকুনি আমি বলবো যে অন্য কাউকে, ধরুন আমি রাস্তা দিয়ে যাচ্ছি, রাস্তায় একটা কুকুর হঠাৎ ঘেউ ঘেউ করে আমায় কামড়ে দিল, আমি আর যাই করি আমি সেই কুকুরটাকে কামড়াতে যাব না, কারণ আমি কুকুর নই। তো আমি শুধু এইটুকুনি বলবো যে এই ধরনের কথা বলে রাজনীতির মাধুর্য, ভদ্র মানুষের রাজনীতি সম্পর্কে ইন্টারেস্টেড থাকা, এইগুলো বন্ধ করুন। এবং ঝগড়া তো হয়েছেই, ঝগড়া একটা হয়েছে এবং এই ঝগড়ায় আমি বলতে বাধ্য হচ্ছি এই তৃণমূল কংগ্রেস, এই যে তৃণমূল কংগ্রেসটা, আমি স্বর্ণালীর সঙ্গে একমত নই। তৃণমূল কংগ্রেস উঠে যায়নি, তৃণমূল কংগ্রেস রয়েছে এবং তৃণমূল কংগ্রেস পুরোপুরি রয়েছে এবং এখনও তৃণমূল কংগ্রেসের 70-80 জন এমএলএ রয়েছে, সমস্তই রয়েছে। এবং আমাদের যে আজকে সমাবেশটা ছিল গান্ধী মূর্তির তলায়, সেখানেও যথেষ্ট বহু হাজার লোক সেখানে এসছে। কিন্তু প্রবলেম হচ্ছে তৃণমূল কংগ্রেসটা ভাঙলো কেন? ভাঙলো অভিষেক ব্যানার্জির ব্যক্তিগত ব্যবহার এবং তিনি যে নীতি নিয়ে চলছিলেন, তার যে আইপ্যাক, এই আইপ্যাক আসার আগে আমরা কি ক্ষমতায় কোনোদিন ভাবতে পারিনি? কংগ্রেস কি কোনোদিন ক্ষমতায় আসেনি? সিপিএমকে হারিয়ে আমরা 2001-এই চলে আসতে পারতাম। এই আইপ্যাককে নিয়েছে, যিনি গোটা ব্যাপারটা গণ্ডগোল করলেন, তার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং প্রশান্ত কিশোর। হি ইজ বেসিক্যালি আ টোটাল ফ্লপ মাস্টার, একজন ফ্লপ মাস্টার প্রশান্ত কিশোর। তাকে কয়েকশো কোটি টাকা দিয়ে নিয়ে এসে বিদেশ থেকে আমদানি করে বহিরাগতকে ঢুকিয়ে পশ্চিমবাংলার রাজনীতির চরিত্রটাই চেঞ্জ করে দিলেন। যে পশ্চিমবঙ্গে ভদ্রতা, সৌজন্যতা, ভালো ব্যবহার, ভালো বক্তৃতা একমাত্র সম্পদ ছিল, সেখানে ওই লাল চুল কানে দুল এই সংস্কৃতি যিনি ঢোকালেন, তার নাম প্রশান্ত কিশোর, যাকে নিয়ে এলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় তো একা ঢোকাননি। আপনার দলনেত্রী, যাকে আপনারা এখনো দলনেত্রী বলে মানেন, মমতা বন্দ্যোপাধ্যায়, তার প্রশ্রয়ে না থাকলে প্রশান্ত কিশোর তো এন্ট্রি পেতেন না। মমতা বন্দ্যোপাধ্যায়, আমি আপনাকে জানিয়ে রেখে শুধুমাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, আমি আজকে শুনছিলাম মমতা বন্দ্যোপাধ্যায় পর্যন্ত বালিশ নিয়ে আজকে মন্তব্য করেছেন। এই যে আপনার বক্তব্য আমি এর আগে শুনেছি, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, ফিরহাদ হাকিম, তিনি মঞ্চ থেকে বলেছেন যে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে এই দলটা করেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে দেখে করিনি। আপনি এর আগে বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সরে গেলে হয়তো দলটা তবু বেঁচে যেত। অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে আমি সরে যাব, আপনারা ফিরে আসুন। এই সব কিছুর ঊর্ধ্বে উঠে আপনারা তো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়
আজকে তার তার অনুমতি ছাড়া কোনোদিনও পিকে আসতে পারতো না, তার অনুমতি ছাড়া আইপ্যাক আসতে পারতো না, এবং তিনি নিজেও আজকে বালিশ নিয়ে মন্তব্য করেছেন। আমার শুনে মনে হচ্ছিল কি আমি কি ঠিক শুনলাম, আরেকবার শুনি। তারপর আমি দেখলাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক বালিশ নিয়ে মন্তব্য করলেন। আমি বলছি এই ধরনের নিজের দলের এমএলএ যারা এখনো বলছেন তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে মানেন, তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য তৃণমূল কংগ্রেস করেন, আপনারা তো বিজেপি জয়েন করেননি দাদা, তাদেরকেও মমতা বন্দ্যোপাধ্যায় নিজে কে বালিশের ভেতরে লুকিয়ে থাকুন বালিশ বলে। আমি জানি না এটা আপনার এখনো কিভাবে আস্থাশীল, বা এরপর মানে বিরোধী কেন বললাম যে বিরোধিতার জায়গাটা খুব ধোঁয়াশা লাগছে, কারণ গণতন্ত্রের ক্ষেত্রে একটা বিরোধী রাজনৈতিক দল সমস্ত মানুষ চায়, আমরা সাংবাদিক হিসেবে আমরাও চাই একটা স্ট্রং বিরোধী শিবির থাকবে। আমি আপনাকে একবার শোনাই মমতা বন্দ্যোপাধ্যায় বালিশ নিয়ে মন্তব্যটা একবার প্লিজ, আমি পিসিআরকে বলবো চালাতে, একটু মদন দাও শুনুক। এখানেও মনে রাখবেন, বাড়াবাড়ি বন্ধ না হলে আমাদের আন্দোলন রাস্তায় আমাদের রাস্তা দেখাবে। মনে রাখবেন, পুলিশ এলাকায় এসপির ভূমিকা, বিজেপি প্রেসিডেন্ট হয়ে গেছে, আইসি হয়ে গেছে ব্লক প্রেসিডেন্ট। কেন আপনারা তৃণমূল কংগ্রেসকে ভয় দেখাচ্ছেন? আমি আজকে বলে যাই, এরপর আমি জেলায় বেরোবো, কত ক্ষমতা আছে আমি দেখতে চাই। আপনারা মাথা আটকাবে? আপনারা তো ইঁদুরের মতো বালিশের খোলে লুকিয়ে থাকেন, কখন বালিশটা কাটবেন। আর আমরা সুন্দরবনের বাঘের বাচ্চার মতো লড়াই করি, এটা আপনাদের সাথে আমাদের তফাৎ। এখানেও মনে রাখবেন, বাড়াবাড়ি বন্ধ না হলে আমাদের আন্দোলন রাস্তায় আমাদের রাস্তা দেখাবে। মদন দা কি বলবেন এবার? মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেও সেই বালিশের উদাহরণ। শুনুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী বলে মান্যতা দিই এবং তিনি দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন, কিন্তু এই মুহূর্তে যদি আমরা তাকে আমাদের নেত্রী বলে মনে করতাম তাহলে নিশ্চয়ই আজকে আমরা একটা আলাদা করে মঞ্চ করে সেখানে আমরা 21শে জুলাই পালন করতাম না। ফলে স্বভাবতই মমতা বন্দ্যোপাধ্যায় সম্পর্কে আমাদের যে অ্যাসেসমেন্ট বা আমাদের যে চিন্তাধারা সেটার মধ্যে অনেক বদল এবং চারিত্রিক বদল এসছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তার মনে হয়েছে বলেছেন, কিন্তু তিনি বলছেন তিনি সুন্দরবনের বাঘের মতো লড়াই করেন, তো তিনি বলছেন অভিষেক বাঘ, আবার বলছেন বাঘ আমেরিকায় যাবে চোখ দেখাতে। আমি তো কখনো শুনিনি এর আগে বাঘ আমেরিকায় চোখ দেখাতে যায়। যেতে গেলে তো একটা জাম্বো জেট লাগবে, কারণ বাঘটা ঘোরাফেরা করবে। এতদিন চার্টারে চলছিল, এবার তো একটা জাম্বো জেট নিতে হবে, যেটা করে মেসি টেসি যায় খেলতে। এরকম আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় উচিত, মমতা বন্দ্যোপাধ্যায় তিনি ভুল বুঝছেন। মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ অসম্মান করেনি, মমতা বন্দ্যোপাধ্যায়কে কেউ অপমান করেনি, এবং বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে যথেষ্ট সম্মান করেন, আমরাও করি। কিন্তু তিনি যে বলছেন পুলিশ ওসি হয়ে গেছে, পুলিশের কনস্টেবল এখন পার্টি প্রেসিডেন্ট হয়ে গেছে, পুলিশের সেক্রেটারি, পুলিশের এসআই এখন পার্টির জেনারেল সেক্রেটারি হয়ে গেছে। এই যে কালচারটা যিনি তৈরি করেছেন পশ্চিমবাংলায়, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি ভুলে গেছেন আপনার সময় আপনার দলে অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কারোর কোনো কথা পুলিশে চলতো না। আপনি আপনার পেটোয়া যারা পুলিশ তাদেরকে ধরে বসিয়ে তাদেরকে পার্টির কমিটিতে মাথায় তাদের কথায় পার্টি চালিয়েছেন, এবং পুলিশের রিপোর্ট অনুযায়ী কে কোথায় দাঁড়াবে, কে মন্ত্রী হবে, কে হবে না, এই গোটাটা আপনি ঠিক করেছেন। অতএব পশ্চিম বাংলায় যদি পুলিশি রাজ কেউ কায়েম করে থাকে তাহলে তা শুরু করেছেন আপনি। তার মানে এই নয় যে বিজেপি করছে না, বিজেপিও একই পথে চলছে। তো যদি আপনার দেখানো পথে বিজেপি চললে তাহলে আপনার যা হয়েছে বিজেপিরও তাই হবে।
তবে আমি মনে করি বিজেপি আজকে আমাদের প্রচুর জায়গায় প্রচুর ছেলেদের মেরেছে, আমাদের তৃণমূলের ছেলে, এবং তৃণমূল শেষ হয়ে যায়নি। তৃণমূলে আমরা সবাই আছি, আমরা এখনও কেউ জোড়া ফুল ছাড়া ছেড়ে দিইনি। হ্যাঁ, এইটুকুন বলতে পারেন যে আমরা তৃণমূলে আপনার ছবিটা আজকে ব্যানারে ছিল না, সেটা আপনি যখন তৃণমূল তৈরি করেন তখন আপনার ব্যানারেও মহাত্মা গান্ধী, নেতাজি সুভাষের ছবি ছিল না, আপনার ছবি ছিল। অতএব ছবিটা বড় ফ্যাক্টর নয়, আসল হচ্ছে মানুষের হৃদয়ের মধ্যে কোনটা। তো আমরা এইটুকুনি আপনাকে বলতে পারি, এখনো সময় আছে। মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি যে পথে যাচ্ছেন তাতে আপনি দূর থেকে দূরে হারিয়ে যাবেন। আপনি বলছেন আপনি জেলায় যাবেন, দয়া করে আপনার কাছে আপনার দুটো পায়ে ধরে অনুরোধ করছি, আর যাই করুন সঙ্গে অভিষেককে নেবেন না। কারণ অভিষেককে নিয়ে গেলে আপনার নিজের সম্মান আপনি নিজে নষ্ট করবেন। কারণ অভিষেককে খুঁজে বেড়াচ্ছে বাংলার 12 কোটি মানুষ, তারা একবার অভিষেকের সঙ্গে সামনাসামনি মুখোমুখি কথা বলতে চায়। আরে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে উনি সরে যাবেন, আপনারা ফিরে আসুন, উনি তো বলছেন। কামান সাজোয়া গাড়ি। আমি আসছি মদনদা, এক সেকেন্ড আসছি। আমি এই মুহূর্তে স্টুডিওতে আমার সঙ্গে যোগদান করেছেন বিজেপি বিধায়ক সজল ঘোষ রয়েছেন গবেষক মানস ভট্টাচার্য রয়েছেন, বিজেপি বিধায়ক অনুপম বিশ্বাস, প্রত্যেকে স্বাগত রিপাবলিক বাংলা। আমি একটু সজলদার রিয়াকশন নেব। সজলদা, মঞ্চ থেকে যখন শুনছিলেন যে বিসি বলে কটাক্ষ করছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, আপনাদের দলের নয়, নিজের দলের এমএলএদের, আমার কি ভালো করছিল তো ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বিসি, তো অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও আছে পিসি, মানে পি ফুল স্টপ সি নয়। আমি যেটা বলছি, আবার আপনি ভুলবেন না, পি ফুল স্টপ সি, আমি বলছি পিসি, পয়স্যই দন্তস্বয়স্যই। আমি আপনাকে বলি, আমি মদন বাবুকে প্রশ্ন করি যে আপনি তো সবই বললেন, আপনি বললেন না সুপারি কিলার ব্যাপারটা? অভিষেক বন্দ্যোপাধ্যায় যে একজন সুপারি কিলার ও টাকা দিয়ে লোককে খুন করায়, সে ব্যাপারটা যে কদিন আগে বলেছিলেন সেটা আরেকবার বলুন, মানুষ তো সেটা শুনতে চাইছে। আমি আপনাকে বলছি, ওয়েস্ট বেঙ্গলের রাজনীতি খুব খারাপ জায়গায় পৌঁছেছে। মদন মিত্র মানে তিনি আজকে বলছেন, না এখনো তো আপনি বলুন যে ওই টাকা নিয়ে খুন করায়, খুনগুলো বলুন, কোন কোন জেলে কাকে কাকে খুন করেছে আমি তো এখনো বলছি। আমি বলেছি ভালো করে, আমি সজল, আমি ভালো করে যেটা বলছি তোকে বলছি, তুই মাথাটা ঠান্ডা করে আমার কথাটা পুরো শোন। বলছি আমি যেটা বলেছি, অভিষেক বন্দ্যোপাধ্যায় যে অ্যাটিটিউড নিয়ে, যে অ্যাগ্রেসিভ ভাব নিয়ে এবং একটা বিরাট ঔদ্ধত্য অহংকার নিয়ে করে, ওর মধ্যে একটা ক্রিমিনাল ইনস্টিংক্ট আছে, যাতে দেখলে মনে হয় যে ও টাকা দিয়ে সুপারি কিলারও করতে পারে। কিন্তু আমি এটা বলিনি অভিষেক খুন করেছে আর করতে পারে, দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। এবং আমি এখনো বলছি, অভিষেক যদি তার চরিত্র এবং তার যে কদর্য ভাষা এবং তার যে ঔদ্ধত্য অহংকার না পাল্টায়, তাহলে পশ্চিমবঙ্গের রাজনীতিতে এমন দিন আসবে যেদিন মানুষ পাড়ায় বেরোতে পারবে না, পাড়ায় অল্প বয়সী ছেলেদের সঙ্গে সামনাসামনি খুনোখুনি হবে এবং প্রত্যেকটা পাড়ায় পাড়ায় মারামারি লাগবে। অভিষেক যদি মনে করে যে তার পিসি চিফ মিনিস্টার, তাকে সারা বাংলার যত পুলিশ ঘিরে রেখে দেবে, ওসব দিন ভুলে যান। এখন আর অভিষেককে পুলিশ ঘিরবে না, অভিষেক বাড়ির থেকে বেরোতে পারছেন না। আগে আবার বিজেপির সঙ্গে লড়াই করুন, বিজেপির যে পতন, বিজেপির যে ভুল, বিজেপির যে ফেলিওর, তাকে তুলে ধরে এবং 2 মাসের মধ্যেই বিজেপি যেভাবে একটা স্বৈরাচারী, একটা ভয়ঙ্কর শাসকের বিভৎস একটা প্রতিষ্ঠা করছে, তাকে যে কোনো মূল্যে লড়াই করে আগে মুখ্যমন্ত্রী তো নিশ্চয়ই করেছি। কি জন্যে? মুখ্যমন্ত্রী একটা ভয়ঙ্কর গোপন জিনিসকে তিনি তুলে ধরেছেন। আমি আজও প্রশংসা করছি, যেটা ভালো সেটা প্রশংসা করব, যেটা খারাপ সেটা নিশ্চয়ই প্রতিবাদ করব।
মুখ্যমন্ত্রী যদি না বলতেন আমরা জানতেই পারতাম না যে মমতা বন্দ্যোপাধ্যায় ওই খবরটা চেপে দিয়েছিলেন আমাদের মন্ত্রীর জন্য। না হলে এই গরিব একটা ভালো বিরোধী, মদনদার একটা ভালো বিরোধী ভূমিকা পালন করছে। তারা 25 লাখ যেটা টাকা ভালো করে কাজ পেত, সেটাকে ভালো যারা বলছেন, মারা যেটা খারাপ মানে কাজ আবার সেটাকে ভালো সমালোচনা ভালো করছেন। বিরোধী করে আবার ভালো তৃণমূল আনবেন না, গল্প আনবেন না। আমি বলছি শুনুন, আমি একটু বলি, আমরা ভালো তাই তো বলছি, খারাপ তৃণমূল দেখেছি, এখন মদন মিত্রটা ভালো বিরোধী। না, তাই তো। না, আমার সজল ঘোষ, এক সেকেন্ড মদনদা এক সেকেন্ড, আমার সজল ঘোষের কাছেও প্রশ্ন আছে এখানে। মানুষ দ্বারা বসে হাসছেন। এক সেকেন্ড সজল, এক সেকেন্ড মানুষ দা, এই মদন দা, এক সেকেন্ড মদন দা। আমি বলছি যে এই যে আপনি ঔদ্ধত্যের কথা বলছেন, আমার বক্তব্য হচ্ছে এই ধরনের ঔদ্ধত্য বা এই ধরনের কিছু ক্ষেত্রে উস্কানি। আমি তো বলবো আজকে এমন একটা মন্তব্য করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেটাকে আমি উস্কানিমূলক মন্তব্য বলেই মনে করছি। অন্তত এ যাবৎকাল সাংবাদিকতা করে আমি একটাই কথা, উনি সরাসরি বলছেন যে আমি হিসেব করে নেবো, খাতায় লিখে রাখুন, চিরকুটে লিখে রাখুন, দরকার হলে ফুটপাতে থাকবো, তবু এই সমস্ত আন্দোলন চালাবো এবং সমস্ত কিছুর হিসেব হবে, পাল্টা হিসেব হবে। এটাকে তো উস্কানিমূলক মন্তব্যই বলতে হবে। আমি জানি না যে এরপর বিজেপি সরকার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যেও কিছু ভালো তৃণমূলের গুণাবলী খুঁজে পাচ্ছে কিনা। আমি উত্তর নেব, আমি একটু শোনাই বক্তব্যটা। অভিষেক বন্দ্যোপাধ্যায় কি বলেছেন, আরেকটা বক্তব্য উস্কানিমূলক, সেটাও শোনো। শুধুমাত্র বালিশ চাটা নয়, আরো অনেক কিছু বলেছেন তিনি, শোনো একবার। পুলিশ যাদের অযথা মিথ্যা মামলায় অত্যাচারিত করছে, আমি বলবো ধৈর্য ধরুন, একটা ছোট নোটবুক পকেটে রাখবেন, সব লিখে রাখবেন। এই নোটবুকগুলো এক এক করে আমরা ঠিক টাইম মতো নিয়ে নেব। যারা যে ভাষায় বোঝে তাদের সে ভাষাতেই জবাব দেওয়া হবে। ঘর বাড়ি ভেঙে দিয়ে, পার্টি অফিস গুড়িয়ে দিয়ে ভাবছে তৃণমূলকে উৎখাত করব, দুর্বল করব। আরে ফুটপাতে থাকবো, তোদেরকে হারাবো, বাংলা থেকে উৎখাত করব। কথা দিয়ে যাও, দেখি কত ক্ষমতা। কি করবেন, কি করবে বিজেপি? জেলে রাখবে, মিথ্যা মামলায় ঢোকাবে, ঢোকাও, তাও বশ্যতা স্বীকার করব না। মেরুদণ্ডটা ফরসেল নয়। একটু আগেই মদন মিত্র বলছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি এখনো না বোঝেন এবং এখনো যদি এই ঔদ্ধত্য, অ্যারোগেন্স বা এই ভাষায়, আমি তো এর মধ্যে উস্কানিও পেলাম। উনি বলছেন নোটবুকে লিখে রাখতে, যে ভাষায় বোঝে তাকে সেই ভাষায় বোঝাবে। এবার সেই ভাষায় বুঝতে গিয়ে যদি পাল্টা শাসক দলের কর্মী সমর্থকেরা অন্য ভাষা বুঝে নেয় অভিষেক বন্দ্যোপাধ্যায়, তখন কি হবে আমি জানি না। সজল চুপ করে থাকে, হ্যাঁ, যদি সজল চুপ করে থাকে, তাহলে আমি একটা কথা বলতে পারি যে অভিষেককে আমি বলবো, অভিষেক তোর কাছে যে ছোট নোটবুকটা রাখছিস না, সেই নোটবুকে কে কবে খুন হচ্ছে আর ওই সব না রেখে ওখানে লিভস অ্যান্ড বাউন্ড, কবে কোথা থেকে কত টাকা নিয়েছে আর কত টাকা করে সুদ নিয়েছে, কোনটা কত টাকা, কোথায় কোন কোন জামাইকা থেকে শুরু করে কোন কোন দ্বীপে কত টাকা পাঠিয়েছিস, দুবাই হয়ে, ব্যাংকক হয়ে, কোথায় কোথায় আর কি কি আছে, সেইগুলোর হিসেব রাখ। সেগুলো দরকার পড়বে, কারণ একদিন তো ট্রায়াল হবে। আমি বিজেপির দালাল নই, কিন্তু সজল যেটা ভুল বুঝেছে, আমি বলেছি এর বিজেপি তো স্বয়ং সম্পূর্ণ ভগবান নয়, বিজেপিরও ভুল থাকবে। যদি বিজেপি কোনো ভুল করে, সেই ভুলের বিরুদ্ধেও আমাদের লড়তে হবে, কারণ আমরা বিজেপির দলদাস নই, আমরা আলাদা পার্টি করি। কিন্তু শুভেন্দুকে আমি বলেছি, শুভেন্দু যদি না তুলে ধরতো, তাহলে বরানগরে আজকে সজলের কনস্টিটিউয়েন্সি, সেখানকার শহীদের বাড়ির পরিবার, তাদের ঘরদোর ধুতে হতো না, তারা 25 লাখ টাকা পেয়ে আজকে কিন্তু অনেক বড় একটা ব্যবসা করতে পারত। এটা কিন্তু ঠিক কথা। এটা এই সত্য কথাটা যে তুলে ধরেছে, ভালো বিরোধীর মতো কথা বলছেন, এটা কিন্তু ঠিক কথা। ভালো বিরোধী, ভালো বিরোধী, কিন্তু ভালো শাসক কি হওয়া যাচ্ছে কি? সজল দা এবং অনুপম বাবু দুজনের কাছে প্রশ্ন, অভিষেক বন্দ্যোপাধ্যায় আপনারা কোন ভালোত্ব দেখেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় একদম সীমাহীন ছাড় দিয়ে রেখে দিয়েছেন? এটা মানে পশ্চিমবঙ্গের মানুষ কিন্তু জানতে চায়, আমারও খুব জানতে মন চায়। এটা বলুন না, বলুন আমি এক লাইন বলছি। আজকে অভিষেক ব্যানার্জিকে দেখে বোঝা গেল ও অন্তত 4খানা ভিটামিন ট্যাবলেট খেয়ে এসছে।
কারণ যে ঘর থেকে বেরোচ্ছে না, যে গাড়িতে চললে দুটো লোককে দুদিকে জানলায় ঝুলিয়ে বাড়ি ফিরছে, মানে আমরা বুলেট প্রুফ গাড়ি দেখেছিলাম, ওর গাড়ি এখন ডিম প্রুফ গাড়ি, সে এখন বড় বড় ভাষণ মারছে নোটবুক রাখবো। আরে ভাই, যে ভাষা বোঝে তাদেরকে তো সেই ভাষাতেই বোঝানো হচ্ছে। বললো জেলের ভাত খাবো, ফুটপাতে থাকবো। তুই তো ফুটেই আছিস, তো 5 তারা বাড়ি থাকতে পারে, তুমি আছো আজকে ফুটে, বলছে আজকেও বলছে হারাবো। ওর হাড়ের জ্বালা এখনো শুকায়নি, ও বলছে হারাবো। দেখুন, আমি বলি যেটা পুজোরও মাঝে মাঝে ইচ্ছে হয় চিত হয় শুতে। আর মমতা ব্যানার্জি বললেন অভিষেক ব্যানার্জি বাঘ, আমরা এতদিন শুনেছিলাম বাঘের মাসি বেড়াল, কিন্তু আজকে বাঘের পিসিকে দেখলাম হ্যাঁ বাঘের হয়ে চিৎকার করে সওয়াল করতে। আর আমি এটা বলবো, এখানে মদন কাকু বলছিলেন মানে তিনি বলছিলেন যে আইপ্যাক সব লন্ডভন্ড করেছে। হ্যাঁ, আইপ্যাক লন্ডভন্ড করেছে, এটা ঠিক, কিন্তু আপনারা 2021 সালে কখনোই জিততে পারতেন না যদি আইপ্যাক বিভিন্ন ধরনের মনমোহিনী প্রকল্প আচমকা ভোটের আগে না নিয়ে আসতো। তাহলে আপনারা 2021 সালেই, এই যে শহীদ দিবস হচ্ছে তো, দলটাই শহীদ হতো। এখন তৃণমূলটা অবস্থা হয়েছে, অনেকটা পিজা দেখেছো তো, প্লেটের ওপর পিজা থাকলে তোমার ভাববে যে মনে হবে পুরো পিজাটা গোল আছে, আসলে দোকানদার আগেই ওকে 4 টুকরো করে দিয়েছে। এদের এখন অবস্থা সেই রকম। এখন আপনারা যে যা পারেন হুঙ্কার দিন, আমরা শুধু নারদ নারদ করব। আজকে যাকে বালিশ চাটা মনে হচ্ছে, এতদিন তাকে মনে হয়েছিল বড় বিপ্লবী, তাকে রাজ্যসভায় পাঠিয়েছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে হাত ধরে নিয়ে এসেছিলেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশে ছিলেন। মনে হয়নি যে বালিশ চাটা। আমরা বিধানসভায় দেখি, এ বলছে ধর্ষক, ও বলছেন সারদার চোর। আমরা কি করি? আমরা বলি নারদ 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 হোক। রাস্তায় যদি আমাকে কুকুরে কামড়ায়, আমি নিশ্চয়ই কুকুরকে কামড়াতে যাব না, তাহলে অভিষেক কারণ তার সঙ্গে আমি তুলনা করা হয়েছে। কুকুর নই। অভিষেককে তাহলে তো আপনি কুকুরের সঙ্গে তুলনা করলেন। এটাই মানতে পারবেন। আমরা এর মানে- বাংলায় একটা কথা বলি না, তা নয়। কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে ভাই, তারপরে কুকুরকে কামড়ানো মানুষের স্বভাব। অজলের এত কষ্ট হচ্ছে কেন? যেমন কুকুর তেমন কুকুর, আমরা এখন কুকুরটা দিচ্ছি মাত্র। অভিষেককে কিছু বললে সজল কাঁদছে কেন? সজলের মধ্যে কি অন্য কোথাও অন্য কিছু লুকিয়ে আছে? তবে সজল, ক্ষমতায় থেকে অনেক কিছু বলা যায়। জাস্ট ওয়েট ফর দ্য অপরচুনিটি, জাস্ট ওয়েট ফর দ্য ডেস্টিনি। অপরচুনিস্ট হবেন না, বেশি দিন চলবে না। আপনারা কিন্তু খুব অপরচুনিস্ট হয়ে যাচ্ছেন, এত অপরচুনিস্ট হবেন না। সংগঠিত হয়ে যাবে। উনি বারবার করে শুভেন্দু অধিকারী প্রশংসা করছেন যে ফাইলটা খোলা এটা হচ্ছে বলে। গতকাল বাংলার মুখ্যমন্ত্রী, না উনি শুনুন, গতকাল বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেছেন এমন অনেক জায়গায় গুলি চলেছিল যেখানে মিছিল বা কোনো ভিড় বা কোনো লোকই ছিল না, সেখানে বাইরের লোক এসে গুলি চালিয়েছিল। অর্থাৎ এই গুলি চালানোটার কোনো দরকার ছিল না। সিপিএমের বাহিনী, হারমাত বাহিনী তৈরি ছিল, পুলিশ গুলি চালানো মাত্র তারা বিভিন্ন জায়গায় গুলি চালিয়েছিল, তাই একটা পুলিশও কোথাও ইনজোর্ড হয়নি। এ ব্যাপারে কোনো ভুল নেই। আপনি সরকারের মন্ত্রী ছিলেন, সরকারের বিধায়ক ছিলেন, এই পুলিশগুলোকে ধরার ব্যাপারে, সিপিএম গুলোকে ধরার ব্যাপারে আপনাদের ভূমিকা কি ছিল? মনীশ গুপ্ত আপনার সঙ্গে মন্ত্রিসভায় ছিল, এইগুলোকে ধরার জন্য আপনাদের ভূমিকা কি ছিল? আরে সেই জন্যই তো শুভেন্দু বাবুকে ধন্যবাদ জানালাম, সেই জন্যই তো শুভেন্দু বাবুকে আমি আমার মনের অন্তর থেকে বললাম। মন্ত্রিত্বের জন্য, বিধায়ক থাকার জন্য, দলের ক্ষমতা ভোগ করার জন্য আপনারা মুখ খুলতে পারেননি। একটা প্রশ্ন নিয়ে আপনাকে ছেড়ে দেবো। আমার বক্তব্য হচ্ছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় তো বলছেন যে উনি রাজি রয়েছেন, উনি সরে যাবেন, উনি 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে সরে যাবেন, আপনাদেরকে বলেছেন। তাহলে আপনারা এসে আবারও যোগদান করুন। তাহলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সরে গেলে তাহলে আবার কি ফিরে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একসঙ্গে একটা অখণ্ড তৃণমূল কংগ্রেস আপনারা বানাতে পারবেন না পারবেন না? এই ছোট্ট উত্তর নিয়ে আপনাকে ছেড়ে দেবো। এটাও আমি বলেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যদি চাইতেন আমাদের গলার উত্তরীয় খুলে রাস্তায় পেতে দিয়ে সেই উত্তরীয়র ওপর গোলাপের পাপড়ি ছিটিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে নেত্রী বলে স্বীকার করব। কিন্তু অভিষেক, মেসি যেমন মিস করে গেছে গোলটা, আর গোল হবে না, ওটা বেরিয়ে গেছে অন্য লোকের হাতে, ঠিক তেমনি অভিষেক, ইউ হ্যাভ মিস দ্য বাস। তোর 1 ঘন্টাটা বড্ড দেরি হয়ে গেছে, একটু আগে বললে কাজ দিত। ইট ইজ টু লেট। বেশ, অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। মদন মিত্র সরাসরি আমাদের সঙ্গে ছিলেন। নেবার জন্য হ্যাঁ। আমার পাড়ার ব্লক কমিটিও রাজি হবে না। ওরে বাবা,
আমি নিশ্চিত অভিষেক বন্দ্যোপাধ্যায় এটা শুনছেন। সারাদিন ধরে মঞ্চ কাঁপিয়ে নিজের দলের অত্যন্ত বর্ষীয়ান এবং দীর্ঘদিনের অভিজ্ঞতার মদনদার কথাও নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায় শুনলেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।